আইএসএফ আগামী প্রজন্মকে ভুলতে দেবে না। এরা দাদা হুজুর কেবলার ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, এরা বীর শহীদ তিতুমীরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, এরা বসিরহাট আল্লামা হুজুরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। তাই তো আজকের কোরআন নিয়ে ছিনিমিনি শুরু করেছে, তাই তো আজকের বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে খেলা করতে শুরু করেছে। কখনো বলছে আমার উন্নয়ন, এমন উন্নয়ন করেছি কোরআন শেষ হয়ে যাবে বলে শেষ করা যাবে না। বলছে এমন উন্নয়ন করেছি বাইবেল শেষ হয়ে যাবে। আমার হিন্দু ভাই মা বোন, আমার মুসলমান ভাই মা বোন, আপনাদের কাছে আমরা করজোড়ে নিবেদন করছি, অন্য সম্প্রদায়ের কোনো মানুষ, অন্য দেশের কোনো মানুষ কোরআন নিয়ে যদি কোনো কথা বলতো, আমরা এতক্ষণ রাস্তায় নেমে যেতাম না? যেতাম তো, রাস্তায় নেমে যেতাম। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, তারপরেও আমরা ঝান্ডা নিয়ে এই বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কেউ ঝান্ডা টান্ডা বেঁধে স্লোগান দিচ্ছি। লজ্জা লাগে না? একবার ভাবেননি কোথায় স্লোগানটা দিচ্ছেন আপনি? আপনাকে ভাবতে হবে, ভাববার সময় এসেছে। বাঁচার লড়াই কেন? আপনার আমার আর বেঁচে থাকার অধিকার থাকবে না, আপনার আমার আর খেটে খাওয়ার অধিকার থাকবে না। আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন, ন্যূনতম একটা সংসার চলতে গেলে যে জিনিসটার প্রয়োজন, চালের দাম কত, আলুর দাম কত, সরিষার তেলের দাম কত, ডালের দাম কত, আর কেন্দ্র সরকারের গ্যাসের দাম কত, এটা আপনারা একবার ভাবুন। যে গ্যাস 300 টাকায় পাওয়া যেত, সেই গ্যাসের দাম এখন প্রায় 1000 টপকাবে। ইলেকট্রিক খরচাটা কত বাড়িতে একবার হিসাব করে দেখুন। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যে ইলেকট্রিক বিল, আমরা লাল বাতি জ্বালাতাম ঘরে, তাই না? লাল বাল্ব 100 ওয়াট 200 ওয়াটের বাল্ব জ্বালাতাম তো ঘরে, জ্বালাতাম না? তখন কতটা কারেন্ট পুড়তো আর এখন কত? আর এই ভোটের মধ্যে যে ইউনিটটা বাড়িয়ে দিয়েছে, এই ভোটের পরেই বুঝতে পারবেন আপনার কারেন্টের বিলটা আসে কত। এই রাজ্য সরকার ইলেকট্রিক যে কোম্পানি, তাদের কাছ থেকে যে পয়সাটা নিয়েছে, সেই পয়সাটা কোথা থেকে তুলবে? এই রাজ্য সরকার যে জীবনদায়ী ঔষধ, সেই ঔষধ কোম্পানির কাছ থেকে ইলেকশন করানোর জন্য যে পয়সাটা নিয়েছে, সে পয়সাটা কোথা থেকে তুলবে? আপনার আমার মাথা থেকেই তুলবে। তাই আমরা বলছি, আজকের এদেরকে রাজনৈতিকভাবে যদি ক্ষমতাচ্যুত না করেন, তাহলে আগামী দিন আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার কাজ কর্ম প্রত্যেকটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার এত বড় অপদার্থ সরকার, যে সরকার তার নিজের ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। আপনি ভাবুন, আজকের গ্যাসের দাম থেকে শুরু করুন, আর প্রতিটা কেন্দ্রীয় দ্রব্য প্রত্যেকটা জায়গায় জিএসটি লাগিয়ে দিয়েছে। দিদিমণি জিএসটির জন্য মিটিং করলো, মিছিল করলো, কিন্তু দিদিমণির এটা মনে ছিল না যে ওই জিএসটির কমিটিতে দিদিমণির লোক বসে আছে, তখন কোনো প্রতিবাদ হলো না। বোঝাতে পারলাম না? না, জিএসটির যে কমিটিটা হলো, সেই কমিটিতে দিদিমণির লোক বসে আছে, সেখানে প্রতিবাদ আন্দোলন হলো না। কিন্তু যেই এখানে জিএসটি হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, দিদিমণি কলিকাতায় মুড়ি ছড়াতে ব্যস্ত হয়ে গেল। ভাবুন কি সিস্টেম, কি রাজনীতি করছে এরা। আমরা বলছি দেশের স্বার্থে রাজনীতি করতে হবে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে। এই বসিরহাট লাগোয়া যে সীমান্তর বেড়াগুলো আছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বেড়া, এটা নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে টালবাহানাটা করছে, তার জবাব আপনাকে দিতে হবে। বর্ডার লাগোয়া ভাই মা বোন যারা আছে, তাদের এর হিসাব বুঝে নিতে হবে। আমরা দাবি তুলেছি, আমরা আন্দোলন করেছি, আমরা এখানকার যারা বিএসএফ আছে তাদের ক্যাম্পে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, জায়গার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, পাঁচিল টেনে দিন, কাঁটা তার লাগিয়ে দিন। এখনো বিভিন্ন জায়গায় কাঁটা তারের ব্যবস্থা নেই, খাল সাঁতরে ওপার থেকে এপারে চলে আসছে আর এপার থেকে ওপারে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ভাবুন, নিজেরাই সমস্যাগুলো তৈরি করছে, আর সেই সমস্যাগুলো সমাধান করার ব্যক্তি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো সব ওটা সিস্টেম নয়। মেন হচ্ছে গরুটাকে এপার থেকে ওপারে করতে হবে, পার গরু পিছু কত টাকা আসবে সেটার জন্য হিসাব নিকাশ কষা আছে।
নবান্নের পরে টালির ঘর থেকে হিসাব হচ্ছে কেন? তিনি সেখানে বসে বসে বলে দিয়েছেন কাটমানি থেকে শুরু করে যে যা খাবি খা, খালি আমার পার্সেন্টেজটা বুঝিয়ে দে, আমার পকেটটা যেন ভরে, এটা তিনি বলে দিয়েছেন। কোন সরকার চলছে আজকের? মেধা, শিক্ষা, ছেলেগুলো সব রাস্তায় বসে আছে, বনগুলো রাস্তায় বসে আছে, শিক্ষিত বেকারদেরকে নিয়ে যে ছিনিমিনি চলছে। আজকের হাইকোর্ট বলে দিল চাকরিগুলো শেষ, এবং যারা চাকরি পাওয়ার পরে আশায় বুক বেঁধেছে, নিজের বাড়ি নেই, একটা বাড়ি বানাবার জন্য লোন নিয়েছেন, সেই লোন নেওয়ার পরে সেই টাকা কিভাবে সে শোধ করবে চিন্তা করছে। ভাবুন কি নাটক চলছে পশ্চিম বাংলায়। এই বাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে হবে, তার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, এই বিজেপিকে যদি রুখতে চান, এই তৃণমূলকে যদি রুখতে চান, তাহলে আইএসএফ ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নেই, দ্বিতীয় কোনো শক্তি নেই, দ্বিতীয় কোনো শক্তি নেই। আইএসএফ কারুর পকেটের হয়ে থাকার লোক নয়। আইএসএফ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আইএসএফ নিজের অধিকার নিয়ে লড়াই করবে। আইএসএফ মানুষের অধিকার নিয়ে লড়াই করবে। আর এই লড়াই করার জন্য এক শ্রেণীর মানুষ ভাবছে আইএসএফকে পকেটের মধ্যে রেখে দেব। আপনাদের এখানে অনেক মানুষ অনেক বড় বড় কথা বলেছে, আমাদের কানে আছে। পঞ্চায়েত ইলেকশনে যারা 2 নম্বরই করেছে, যারা বোমগুলি পিস্তল দিয়ে ভোট করিয়েছে এবং যারা ছাপ্পা করিয়েছে, তাদেরও নামের লিস্ট বসিরহাট উত্তরের মিডিয়ার মাধ্যমে বলছি, টোটাল বসিরহাট লোকসভার প্রত্যেকটা ওই ছাপ্পাবাজদের নাম্বার, ফোন এবং তাদের নাম, তাদের বাপের নাম সব কিন্তু আমাদের রেকর্ডে আছে। সাবধান হয়ে যান। আপনি গ্রামের ওই 5 টাকা 10 টাকার মদের পাউচ আপনাকে খাইয়ে দিল, হাতে একটা লাঠি ধরিয়ে দিল, আর আপনি বুথে যে ছাপ্পা করলেন, কিন্তু যার জন্য করলেন সে এসি রুমে, এসি গাড়িতে লালবাতি জ্বালিয়ে ঘুরছে, আর আপনি কিন্তু মিথ্যা কেস খেয়ে একবার বসিরহাট কোর্ট আর একবার পিফা, একবার বসিরহাট কোর্ট আর একবার পিফা, এই করে বেড়াচ্ছেন। আপনার হাতে আপনাদেরকে অশিক্ষিত মূর্খ করে রেখে আপনার হাতে বোমটা তুলে দেওয়ার ব্যবস্থা করছে, আর আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন। তাই আপনাদেরকে বলবো, এই ফাঁদে পা দেবেন না। আমাদের দলের চেয়ারম্যান বলছে, যদি কেউ আপনার হাতে আইএসএফের কোনো নেতা, কোনো লিডার বলে এই লাঠি নিয়ে যা, এই বোম নিয়ে যা, এই পিস্তল নিয়ে যা, তাহলে আপনারা সেই নেতাকে ডেকে বলবেন, আগে ভাই তুমি আসো, এসে তারপরে তোমার পিছনে আমরা যাব, আগে তুমি লাঠিটা ধরো। এ কথা আইএসএফ শিক্ষা দিচ্ছে। আমরা বলছি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারাই আছেন, আপনারা আপনাদের কর্মীদেরকে এই বার্তাটা দিন না, দেখি পারেন কি? হিম্মত আছে? হিম্মত নেই। কেন? এই তৃণমূলের এমএলএ শুধু মা বোনদের 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানোর কথা বলেছিল বলেই সেই এমএলএ সিকিউরিটি গার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, দেবরার এমএলএ। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি। তাই আপনাদেরকে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডারদেরকে মুখ আমরা বন্ধ করে রাখিনি। এটা বলা যাবে না, এটা এমপি সভায় বলা যাবে না, এটা এমএলএতে বলা যাবে না, এরকম আমরা বন্ধ করে রাখিনি। আমরা পরিষ্কার বলে রেখেছি, দেশের সংবিধানের পাঠ নাও আর সাংবিধানিক রাইট জায়গায় যে আওয়াজ তোলো। আমরা বলছি, যদি আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসতে পারেন, তাহলে এই রাজ্যের যে সমস্ত স্কুল আছে, কলেজ আছে, যে সমস্ত পঠন পাঠনের জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আমরাই সংবিধানের পাঠ দেওয়ার ব্যবস্থা করব নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। এটা একমাত্র আমরাই বলছি। তাই আমরা আপনাদের কাছে আবেদন করব, নওশাদ সিদ্দিকী যে গদিতে বসেন, নওশাদ সিদ্দিকী যে পরিবারের সন্তান, সেই স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর ঘরের ছেলে, তাই তিনি যদি মনে করতেন, তিনি যদি ভাবতেন রাজ সিংহাসনে বসে প্রতিদিন সকাল সন্ধ্যা সন্দেশ খাবেন, তাহলে তিনি খেতে পারতেন এবং তার হাতে হাজার হাজার টাকা বাংলার জনগণ দিয়ে যেতেন। ভাইজান আসছে, স্লোগান দেব, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ,
গরিবের বন্ধু নৌসাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। অসহায়ের বন্ধু নৌসাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। দলিতের বন্ধু নৌসাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। গরিব বলে ভাইজান, মামুন বলে ভাইজান, নৌসাদ ভাইজান আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি। নৌসাদ ভাইজান আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি। বাংলার অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠ নৌসাদ ভাইজান জিন্দাবাদ। দলিতের বন্ধু নৌসাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। ইনকিলাব, ইনকিলাব। নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ, নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার পরে পরে এই বক্তব্য